আজ ১৩ই এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। বাংলাতেও বুলডোজার প্রয়োজন বলে যোগীর মন্তব্যের পরেই সভায় আওয়াজ উঠল বুলডোজার বাবা কোথা থেকে কেনা হবে বলে প্রশ্ন তৃণমূলের। বাবরির টাকা হুমায়ুনের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য মসজিদ নির্মাণ ট্রাস্টের ক্যাশিয়ারের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরে বাম প্রার্থীর কোটি কোটি টাকার সম্পদ, হলফনামায় বিকাশ রঞ্জনের সম্পত্তির খতিয়ান ঘিরে শোরগোল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে রণক্ষেত্র, তৃণমূল প্রার্থীকে ঝাঁটা হাতে তারা মহিলাদের। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। পেট্রোল ডিজেল এক ধাক্কায় বাড়ল ৩৪ টাকা, ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। অস্ত্র জোগালে ফল ভালো হবে না, ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চীনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প। এসআইআর এর তালিকা থেকে উধাও ৫ কোটির বেশি ভোটার, কোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এই প্রশ্ন। আশা ভোসলে কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন আশা ভোসলে? সম্পর্ক ভেঙেছিল লতা মঙ্গেশকরের সঙ্গেও। হুমায়ুন কবির ভিডিও আপডেট, মহারাজ এবং দিল্লির সাংবাদিককে খুঁজছেন হুমায়ুন, কারা তারা? বহরমপুরের ফ্ল্যাটেই পাতা হয় ভিডিও ফাঁদ, দাবি ভরতপুরের বিধায়কের। অসমের ফলাফল কি বদলে দেবে দিল্লির সমীকরণ? হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক ভবিষ্যতের পরীক্ষা। উর্দু প্রিয় হলে সেই দেশেই চলে যান, ফিরহাদকে সরাসরি দেশের ছাড়ার নিদান যোগী আদিত্যনাথের। স্বর্ণযুগের গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোক প্রকাশ পাক তারকাদের। ভারতের নিজস্ব আয়রন ডোম, উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে আকাশ ছোঁয়ার সুরক্ষা কবচ, কাঁপবে শত্রুপক্ষ। কাশ্মীর থেকে সোজা বাংলায় অশান্তি রুখতে নামছে সেনার বুলেট প্রুফ দানব, কাঁপছে দুষ্কৃতীরা। মোদীকেও নিয়ন্ত্রণ করেন এক বাঙালি মহিলা, নির্বাচনী মঞ্চ থেকে বাবুল সুপ্রিয়র মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। রাহুল গান্ধীকে কি ছেঁটে ফেলছে কংগ্রেস? দেবেন্দ্র ফড়নবীশের এক মন্তব্যেই তোলপাড় দিল্লি। মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে বিরল কাণ্ড, ওআরএস ভেবে ঘাস মারার বিষ খেলেন ৯ তৃণমূল কর্মী। ঝুঁকে গানেহি তৃণমূলে যোগ দিয়েই অভিষেককে পুষ্পার সঙ্গে তুলনা হুগলি জেলার বিজেপির সহ সভাপতির। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। বাঁকুড়ায় প্রচারে এসে আদিত্যনাথের খোঁচা, টানলেন উত্তরপ্রদেশে উন্নয়নের প্রসঙ্গ। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার শুনুন বিস্তারিত খবর। বাংলাতেও বুলডোজার প্রয়োজন বলে যোগীর মন্তব্যের পরেই সভায় আওয়াজ উঠল বুলডোজার বাবা কোথা থেকে কেনা হবে বলে প্রশ্ন তৃণমূলের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন বাংলায় সুশাসনের অভাব রয়েছে এবং ডাবল ইঞ্জিন সরকার তৈরি হলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে, অনুপ্রবেশ রোধ হবে এবং যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। উত্তরপ্রদেশের উদাহরণ টেনে যোগী বলেন, একসময় সেখানে পরিস্থিতি বাংলার থেকেও খারাপ ছিল, কিন্তু বিজেপি সরকার আসার পর সুশাসন ফিরে এসেছে এবং গুন্ডারাজ বন্ধ হয়েছে। বুলডোজার প্রসঙ্গে তিনি বলেন, বুলডোজার শুধু নির্মাণের কাজই নয়, দুষ্কৃতীদের দমন করতেও ব্যবহৃত হয় এবং বাংলাতেও এর প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তৃণমূলের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, মা আজ কাঁদছে, মাটি অনুপ্রবেশকারীদের দখলে মানুষ ভয়ে রয়েছে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থা, চাকরি, কৃষকদের ভাতা, মৎস্যজীবীদের ভাতা এবং কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের অর্থ নিয়ে এ রাজ্যে দুর্নীতির অভিযোগও তোলেন যোগী। বাবরির টাকা হুমায়ুনের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য মসজিদ নির্মাণ ট্রাস্টের ক্যাশিয়ারের। হুমায়ুন কবিরের ১৯ মিনিটের ভিডিও ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্নের মুখে পড়েছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। এবার বাবরি মসজিদ নির্মাণের ট্রাস্ট ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ক্যাশিয়ারের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিলেন মইনুল হক ওরফে রানা। হুমায়ুনের বিরুদ্ধে বাবরি মসজিদ নির্মাণের টাকা ৯/৬ অভিযোগও তুলেছেন তিনি। শনিবার রেজিনগরের প্রতাপ সংঘ ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদ্যালয়ের সভায় তৃণমূলে যোগদান করেন মইনুল। রেজিনগর হুমায়ুনের গড় বলে পরিচিত। এদিন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বাড়ির কাছে রেজিনগর ও ভরতপুরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান ও মুস্তাফিজুর রহমান সুমনের সমর্থনে জনসভা করেন অভিষেক। ওই সভাতেই তৃণমূলে যোগদান করেন মইনুল। তৃণমূলে যোগ দিয়ে হুমায়ুনের বিরুদ্ধে বাবরি মসজিদ নির্মাণের টাকা নয়ছয় করার অভিযোগ করে মইনুল বলেন, ব্যাংক থেকে টাকা তোলার সময় ক্যাশিয়ার হিসেবে চেকে আমার সই থাকার কথা, কিন্তু হুমায়ুন নিজেই সই করে টাকা তুলে নিচ্ছেন। সেই টাকা কোথায় খরচ করছেন কিছুই জানতে পারছি না। শুধু তাই নয়, মসজিদ নির্মাণের পুরো টাকায় হুমায়ুন এবং তার ছেলে কুক্ষিগত করে রেখেছেন বলে অভিযোগ তার। হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার একটি ভিডিও সামনে আনে তৃণমূল। সেখানে শোনা যায় বিজেপির কাছ থেকে হাজার কোটি টাকা চেয়েছেন তিনি, বদলে বিজেপিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিতেও দেখা যায় তাঁকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরে বাম প্রার্থীর কোটি কোটি টাকার সম্পদ। হলফনামায় বিকাশ রঞ্জনের সম্পত্তির খতিয়ান ঘিরে শোরগোল। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী বর্ষিয়ান এই বাম নেতার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা। হলফনামা অনুসারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 14,20,46,288 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা রয়েছে 5,62,00,00,000 টাকার বেশি এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে 4,47,06,598 টাকা। তবে আশ্চর্যের বিষয় হল, দুঁদে এই আইনজীবীর নিজস্ব নামে কোনো জমি বা বাড়ি নেই এবং তার নামে বড় কোনো ঋণও নেই বলেও হলফনামাতে জানিয়েছেন তিনি। তার সংগ্রহে রয়েছে দুটি বিলাসবহুল গাড়ি এবং হাতে রয়েছে নগদ 67,391 টাকা। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্ত্রী ইভা ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। পেশায় ডায়েট কনসালটেন্ট ইভা দেবীর নামে রয়েছে প্রায় 2,77,00,000 টাকার অস্থাবর সম্পত্তি এবং প্রায় 600 গ্রাম সোনা। পাশাপাশি তার নামে রয়েছে দুটি ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য 5,14,00,000 টাকারও বেশি। 3.17 কোটি টাকার একটি ব্যক্তিগত লোনের উল্লেখ রয়েছে হলফনামায়। গত 5 বছরের আয়ের খতিয়ান বিশ্লেষণ করলে দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বার্ষিক আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। 2020 থেকে 21 অর্থবর্ষে যা ছিল 1.68 কোটি টাকা, 2024-25 অর্থবর্ষে তা 2 কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবন ও শিক্ষার ক্ষেত্রেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক বর্ণময় ব্যক্তিত্ব। 1971 সালে আশুতোষ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হওয়ার পর 1975 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘ 47 বছরের বেশি সময় ধরে আইনি পেশার সঙ্গে যুক্ত বিকাশবাবু কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে পরিচিত। রাজনীতির ময়দানে কট্টর বামপন্থী হিসেবে পরিচিত হলেও নির্বাচনী হলফনামায় তার এই কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব এখন সাধারণ ভোটার ও রাজনৈতিক বিরোধীদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে রণক্ষেত্র। তৃণমূল প্রার্থীকে ঝাঁটা হাতে তারা মহিলাদের। পূর্ব মেদিনীপুরের ময়নার বাঁকচায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলকে লক্ষ্য করে ঝাঁটা হাতে স্থানীয় মহিলাদের তেড়ে আসার ঘটনাকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শাসক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন তৃণমূল কর্মী রক্তাক্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার সূত্রপাত ও লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক। ময়নার বাগছা গ্রাম পঞ্চায়েতের হালি শহর এলাকায় তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল প্রচারে বেরোলে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা পাচ্ছেন না। এ নিয়ে বচসা চলাকালীন এক মহিলা ঝাঁটা হাতে প্রার্থীর দিকে তেড়ে যান। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় বিরোধীদের প্রভাব বেশি হওয়ার কারণে মহিলারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ক্ষোভ দীর্ঘদিনের। সংঘর্ষ ও হতাহতের বিবরণ। বিক্ষোভকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনার ভয়াবহতা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নিম্নলিখিত অভিযোগগুলো করা হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রড ও লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় অন্তত 15 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটেছে। আহতদের উদ্ধার করে দ্রুত ময়না হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে।
রাজনৈতিক চাপানোতর ও বিশ্লেষণ। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশোক দিনদার জয়ের পর থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর ময়না। এই সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক মহলে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। বিজেপির অবস্থান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, সাধারণ মানুষ 6 মাস টাকা না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে আদালতের নির্দেশে টাকা চালু হলেও সরকারি সুবিধা আটকে রাখার কারণেই জনরোষ তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, শাসক দলের মতে এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, বরং বিজেপির সাজানো হামলা। পরিকল্পিতভাবে প্রচার বানচাল করতেই এই রক্তাক্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের আগে এলাকা পরিদর্শন করলেও ভোটের মুখে এই অশান্তি প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজনীতিতে হঠাৎ করেই নতুন মোড়। একসময় তৃণমূলের দাপুটে মুখ দিবাকর জানা এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। যদিও এই যোগদান হঠাৎ নয়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ভিতরে ভিতরে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার পুরনো সম্পর্ক এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরে দিবাকর জানা। শনিবার তমলুক জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবাকর জানা গেরুয়া শিবিরে নাম লেখান। জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। সেই সময় কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিবাকর জানা একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তবে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিবাকরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পেট্রোল ডিজেল এক ধাক্কায় বাড়ল 34 টাকা। ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। পশ্চিম এশিয়ার যুদ্ধের ভবিষ্যৎ কি হবে তা আজকের বৈঠকের উপর নির্ভর করছে। পাকিস্তানের মুখোমুখি হয়েছে ইরান ও আমেরিকা। তবে 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। সেই প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। হরমুজ বন্ধ করে দেওয়ায় গ্যাসের ভাণ্ডারের সংকট তৈরি হয়। গ্যাসের দাম বাড়ে, কিন্তু উদ্বেগজনক পরিস্থিতিতেও পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি কেন্দ্র। তবে এবার ডিজেলের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি লিটার ডিজেলের উপর শুল্ক বাড়ানো হয়েছে। এক ধাক্কায় প্রায় 34 টাকা বাড়ানো হয়েছে বলে খবর। মূলত রপ্তানি শুল্কও বাড়ানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ডিজেল রপ্তানির উপর শুল্ক দ্বিগুণেরও বেশি করা হয়েছে। আগে ডিজেলের রপ্তানি শুল্ক ছিল প্রতি লিটারে 21.5 টাকা, যা এখন বাড়িয়ে প্রতি লিটারে 55.5 টাকা করা হয়েছে। প্রায় 34 টাকা শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়াও বিমানে ব্যবহৃত জ্বালানির উপরও শুল্ক বাড়ানো হয়েছে। এটিএফ এর রপ্তানি শুল্ক প্রতি লিটারে 29.5 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা করা হয়েছে। পাশাপাশি হাই স্পিড ডিজেলের ওপর আবগারি শুল্ক বাড়িয়ে 24 টাকা করা হয়েছে। ইনফ্রাসেস বাড়িয়ে 36 টাকা করা হয়েছে। পেট্রোলের রপ্তানির উপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। রপ্তানি শুল্ক আগের মতোই শূন্য থাকবে। এর অর্থ হলো সরকার বর্তমানে অভ্যন্তরীণ বাজারে পেট্রোল সরবরাহ নিয়ে কোনো সংকট বা ঘাটতির আশঙ্কা করছে না। কারণ রপ্তানি শুল্ক বাড়ানো হলো যখন কোনো তেল শোধনাগার সংস্থা ভারতে অপরিশোধিত তেল আমদানি করে এবং তা পরিশোধন করে, তখন তাদের সামনে দুটি প্রধান বিকল্প থাকে: পরিশোধিত জ্বালানি দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি করা কিংবা তা বিদেশে রপ্তানি করে বিপুল মুনাফা অর্জন করা। অস্ত্র জোগাড়ে ফল ভালো হবে না। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চীনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প। ইরানের কাছে অস্ত্র সরবরাহ করলে গুরুতর সমস্যা দেখা দেবে বলে এবার চীনকে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 সপ্তাহের তীব্র সংঘাত শেষে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে বর্তমানে স্থগিত রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই বার্তা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা হলেও উভয় দেশ কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে। এর জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার নতুন আশঙ্কা দেখা দিয়েছে। সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন উঠেছিল ইরানের কাছে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ নিয়ে। সেই প্রসঙ্গে ট্রাম্প চীনকে হুমকি দিয়ে বসেছেন। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প হুমকি দিয়েছেন। মার্কিন গোয়েন্দা রিপোর্ট মতে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের কাছে অস্ত্র পাঠাতে পারে। এতে আরও বলা হয়েছে যে ইরান যুদ্ধবিরতির এই সুযোগকে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ব্যবহার করছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যদি চীন এমনটা করে তাহলে চীনকে বড় বিপদের সম্মুখীন হতে হবে।
এসআইআর তালিকা থেকে উধাও ৫ কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। এসআইআর বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম, কারণ রাজ্য নাকি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই টার্গেট পূরণ না হলেও বাংলায় উদ্বেগজনকভাবে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আরও চমকপ্রদ বিষয় হল, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাংলার তুলনায় বেশি নাম বাদ যাচ্ছে। একসঙ্গে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। একে একে সব রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে মোট ৫.১৮ কোটি ভোটার কমে গিয়েছে। ভোটার বাদ পড়েছেন ৭.৫ কোটি ২০ লক্ষেরও বেশি। পরে নাম যোগ হয়েছে ২ কোটির বেশি। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে এই ১২ রাজ্য ভোটার সংখ্যা ছিল ৫০.৯৭ কোটি। সেটা আপাতত কমে দাঁড়িয়েছে ৪৫.৮১ কোটি। বাদ পড়া ভোটারের এই সংখ্যাটা মোট ভোটারের ১০%-এরও বেশি। এই যে ৫.১৮ কোটির ভোটার কমে গেলেন, এদের মধ্যে স্রেফ মৃত ভোটার বাদ গিয়েছেন ৬৬,৮৮,০০০। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত মৃত ভোটার এতদিন ভোটার তালিকায় কেন ছিল? এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ভোট কমেছে প্রায় ৩৭,৩৭,০০০ ভোটার। এসআইআর শুরুর আগে এই ১৬টি জেলায় মোট ভোটার ছিলেন ৩,৯৮,১৪,৮০১ জন। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমে হয়েছে ৩,৬০,৭৭,১৭১। নতুন তালিকায় ১৬ জেলায় বাদ গিয়েছে ৪০ লক্ষেরও বেশি ভোটারের নাম, জুড়েছে ৩ লক্ষের বেশি নতুন ভোটারের নাম। আশা ভোসলে কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন? আশা ভোসলে সম্পর্ক ভেঙেছিল লতা মঙ্গেশকরের সঙ্গেও। সুরের জাদুকর আশা ভোসলেকে নিয়ে উদ্বেগজনক খবর শোনা যাচ্ছে। হার্ট অ্যাটাক হওয়ায় তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সারা বিশ্বের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন, যদিও তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ৯২ বছর বয়সে যিনি গলার জাদুতে মুগ্ধ করে রেখেছেন সেই আশা, তাই এর জীবনটা কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। আজ তার কাছে নাম, যশ, খ্যাতি সবই আছে, কিন্তু একটা সময় ছিল যখন তিনি নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিলেন। আসুন জেনে নেওয়া যাক তার জীবনের কিছু না শোনা গল্প। ১৬ বছর বয়সে বিদ্রোহ, লতা মঙ্গেশকরের সঙ্গে সম্পর্কে ফাটল। আশাজির জন্ম ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর মুম্বাইয়ের সাঙ্গোলিতে। ছোটবেলা থেকেই তার সঙ্গীতের সফরটা ছিল কাঁটায় ভরা। মাত্র ৯ বছর বয়সে বাবার ছায়া মাথার উপর থেকে সরে যায়। পরিবারের দায়িত্ব নিতে ওই ছোট্ট বয়সে গান গাওয়া শুরু করেন, কিন্তু জীবনে আসল ঝড় আসে যখন তিনি ১৬ বছর বয়সে পরিবারের বিরুদ্ধে গিয়ে লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোসলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই সিদ্ধান্তে দিদি লতা এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি নিজের বোনের সঙ্গে সম্পর্কই ছিন্ন করেন। বিয়ের পর আশাকে গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়। তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মনে আত্মহত্যার চিন্তাও এসেছিল। যখন বাজে গলা বলে স্টুডিও থেকে বের করে দেওয়া হয়, আজ যার গলার জাদুতে গোটা দুনিয়া মুগ্ধ, তাকেই কেরিয়ারের শুরুতে চরম প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল। ১৯৪৭ সালের ঘটনা। কিশোর কুমারের সঙ্গে একটি গান রেকর্ড করার কথা ছিল তার। তখন সঙ্গীত পরিচালক খেমচাঁদ প্রকাশ তার গলাকে একেবারে বাজে বলে স্টুডিও থেকে বের করে দেন, কিন্তু আশাজি হার মানেননি। এরপর ১৪টি ভাষায় ১২,০০০-এরও বেশি গান গেয়ে ইতিহাস তৈরি করেন। আর ডি বর্মনের সঙ্গে বিয়ে, মায়ের চরম বিরোধিতা। আশাজির দ্বিতীয় প্রেমের গল্পটাও সহজ ছিল না। তিনি সঙ্গীত পরিচালক আর ডি বর্মন প্রেম করেন। পঞ্চম দা যখন তাকে মাকে এই বিষয়ে জানান, তখন তিনি সাফ বলে দেন, এই বিয়ে আমার মরা দেহের উপর দিয়ে হবে। বিরোধিতার কারণ ছিল আশাজি আর ডি বর্মনের থেকে ৬ বছরের বড় এবং ৩ সন্তানের মা ছিলেন। যদিও পরে ১৯৮০ সালে তাদের বিয়ে হয় এবং এই জুটি সঙ্গীত জগৎকে অনেক স্মরণীয় গান উপহার দেয়। আশা তাই এর হাতের রান্নাও ছিল বিখ্যাত। আশা তাই শুধু ভালো গানই করেন না, তিনি দুর্দান্ত রান্না করেন। তিনি নিজেই বলেন, যদি গায়িকা না হতেন তাহলে আজ একজন শেফ হতেন। আশাজির জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। ১৯৪৩, মাত্র ১০ বছর বয়সে প্রথম মারাঠি গান। ১৯৪৮, চুনরিয়া ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় পা রাখেন। ১৯৯৭, প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ২০০০ থেকে ২০০৮ দাদা সাহেব ফালকে এবং পদ্ম বিভূষণের মতো বড় সম্মানে ভূষিত হন। ২০১১ সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য গিনেস বুকে ওয়ার্ল্ড অফ রেকর্ডসের নাম ওঠে। হুমায়ুন কবির ভিডিও আপডেট।
মহারাজ এবং দিল্লির সাংবাদিককে খুঁজছেন হুমায়ুন, কারা তারা? বহরমপুরের ফ্ল্যাটেই পাতা হয় ভিডিও ফাঁদ, দাবি ভরতপুরের বিধায়কের। বিজেপির সঙ্গে তার গোপন আঘাতের অভিযোগ তুলে তৃণমূল ভিডিও ফাঁস করার পর থেকেই চাপে পড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। এই ভিডিও কাণ্ডের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন তিনি। হুমায়ুনের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক সাংবাদিক সহ 2 জন তার বহরমপুরের ফ্ল্যাটে এসেই ওই ভিডিও রেকর্ডিং করেছিলেন। গত 19 ডিসেম্বর ওই ভিডিও রেকর্ড করা হলে বলে দাবি হুমায়ুনের। এদিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন দাবি করেছেন মহারাজ বেশে একজন শিলিগুড়ি থেকে এসেছিলেন। এছাড়াও দিল্লিতে থেকে একজন সাংবাদিক তার কাছে আসেন। ওই 2 জনকেই কয়েকদিনের মধ্যে মানুষের সামনে হাজির করবেন বলেও দাবি করেছেন হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন বলেন, 4 ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পর 19 ডিসেম্বর 2 জন ব্যক্তি আমার বহরমপুরের ফ্ল্যাটে এসেছিল। ভিডিওতে আমার উল্টো দিকে কে রয়েছে সেটা দেখাতে পারেনি, শুধু আমি একজনের সঙ্গে হিন্দিতে কথা বলছি দেখিয়েছে। উল্টো দিকে যিনি ছিলেন তিনিও হিন্দিতেই কথা বলেছিলেন। অসমের ফলাফল কি বদলে দেবে দিল্লির সমীকরণ? হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক ভবিষ্যতের পরীক্ষা। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার অসমে বিজেপির শক্তিক্ষয় হলে তার প্রভাব কেবল দিশপুরে সীমাবদ্ধ থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অসমের ভোটের ফলাফল সরাসরি দিল্লির রায়সিনা হিলসেও কম্পন তৈরি করতে পারে। এটি কেবল একটি রাজ্যের নির্বাচন নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নর্থ ইস্ট স্ট্র্যাটেজি বা উত্তর পূর্ব ভারত নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের অগ্নিপরীক্ষা। বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির কাছে কেবল অসমের মুখ্যমন্ত্রী নন, বরং গোটা উত্তর পূর্বাঞ্চলে দলের প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃত। মণিপুর থেকে মিজোরাম প্রতিটি রাজ্যে বিজেপির আধিপত্য বিস্তারের নেপথ্যে রয়েছে তার ক্ষুরধার মস্তিষ্ক। যদি নিজের রাজ্যে বিজেপি প্রত্যাশিত ফল করতে না পারে, তবে হিমন্ত বিশ্ব শর্মার যে পলিটিক্যাল ব্র্যান্ড বিজেপি গড়ে তুলেছে তা বড়সড় ধাক্কা খাবে। প্রধানমন্ত্রী মোদী উত্তর পূর্ব ভারতকে ভারতের উন্নয়নের ইঞ্জিন হিসেবে তুলে ধরছেন। এই লুক ইস্ট নীতি বাস্তবায়নের প্রধান কারিগর হিসেবে হিমন্তের ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্দু প্রিয় হলে সেই দেশেই চলে যান। ফিরহাদকে সরাসরি দেশ ছাড়ার নিদান যোগী আদিত্যনাথের। 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে বাক্যযুদ্ধের পারদ। এবার কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তমলুকের জনসভা থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে যোগী বলেন, তাদের উর্দু এত প্রিয় তারা সেই দেশেই চলে যেতে পারেন যেখানে উর্দু চলে। ঠিক কী বলেছেন যোগী? এদিন জনসভায় তপ্ত মেজাজে যোগী আদিত্যনাথের দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের চেয়ে তোষণ রাজনীতিতে বেশি ব্যস্ত। ফিরহাদ হাকিমের নাম টেনে তিনি বলেন, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ সংস্কার ও সংস্কৃতির দেশ। এখানে যদি কারো উর্দু ভাষা বা বিশেষ কোনো সংস্কৃতির প্রতি এতই প্রেম থাকে, তবে তার উচিত সেই দেশে চলে যাওয়া যেখানে এসবের চল রয়েছে। বাংলার পবিত্র মাটিতে তুষ্টিকরণের কোনো স্থান নেই। আক্রমণের মূলে কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফিরহাদ হাকিমের বিভিন্ন সময় দেওয়া কিছু মন্তব্য এবং রাজ্যের বিশেষ সম্প্রদায়ের প্রতি সরকারের মনোভাবকে নিশানা করতে যোগী এই তীব্র বাণ ছেড়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, মমতা দিদির মন্ত্রীরা বাংলাকে অন্য পথে চালিত করার চেষ্টা করছেন, কিন্তু 2026-এ মানুষ এর যোগ্য জবাব দেবে। স্বর্ণযুগের গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোক প্রকাশ পাক তারকাদের। আশা ভোঁসলের মৃত্যু যেন 2 দেশকে মিলিয়ে দিল। কিংবদন্তি গায়িকার মৃত্যুতে ভেঙে পড়লেন পাকিস্তানের একাধিক তারকা। পাশাপাশি আশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ তারকা থেকে রাষ্ট্রদূত। ভারতের শত্রু দেশগুলিতেও আশার মৃত্যুর ছাপ পড়ল। রবিবার 12 এপ্রিল ভারতের সুরের আকাশ যেন কালো ছায়ায় ঢেকে গেল। মাল্টি অর্গান ফেইলিওরের মুম্বাইয়ের ব্রিজ কান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শনিবার রাতে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। তার মৃত্যুতে বলিউডের এক যুগের অবসান হলো। সুরের আকাশে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তিনি। আশা ভোঁসলে শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি মানুষের অন্তরে বাস করতেন।